প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা হলো এবং আজকে সকালে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার। এটা কি নেহাতি কাকতালীয় নাকি টার্গেটেড? একদমই দেখো, এটা কাকতালীয় বলা ভুল। দুটো আলাদা আলাদা সেপারেট, দুটো একদমই সেপারেট ইনসিডেন্ট। তবে কিন্তু এর আগে গর্গ চট্টোপাধ্যায়কে কিন্তু শুধুমাত্র এই প্রথমবার অ্যারেস্ট করা হয়েছে এমনটা কিন্তু নয় ইন্দিরা। এর আগেও কিন্তু তাকে আসাম থেকেও আসাম পুলিশ তারা এসেছিলেন, একদম কলকাতায় এসেছিলেন, কলকাতায় গর্গ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করতে এসেছিলেন। কারণ হচ্ছে যে চাওলং সুকাফা যিনি হচ্ছেন যে একেবারে আসামের যিনি রাজা যাকে বলা হতো, তার বিরুদ্ধে কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। সেই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু তিনি সেই মন্তব্য করেছিলেন, যে কারণে এর আগে আসাম পুলিশ কলকাতায় এসেছিল গর্গ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে একটা নাটকীয় ঘটনা ঘটেছিল। গর্গ চট্টোপাধ্যায় একবার হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় তিনি একটি অ্যাপোলজি দেন, তারপরে পরবর্তীতে তখন গিয়ে তাকে একেবারে মানে এই ঘটনা থেকে মুক্ত দেওয়া হয়। কারণ আসাম কিংডম যিনি রাজা ছিলেন তিনি তারপরে পরবর্তীতে তাকে ক্ষমা মার্জনা করেন বলে সেই ঘটনার একটা নিষ্পত্তি হয়। তার পরবর্তীতে কিন্তু আবার যেটা দেখা যাচ্ছে যে এই একবার নির্বাচনের সময় নির্বাচন কমিশনের যে কাজ, যেহেতু আমরা জানি নির্বাচনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকে, অর্থাৎ নির্বাচন কমিশন তিনি থাকলেন হচ্ছে যে এই পুরো কিছুর দায়িত্বে, এবং তাদের ওপরে প্রশ্ন তোলা মানে দেশের সংবিধানের ওপরে প্রশ্ন তোলা, এবং কোথাও দাঁড়িয়ে গিয়ে সেটা গিয়ে দেশের ইন্টারনাল সিকিউরিটির ওপর প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যদিও বা, এবং যদি সেই প্রশ্ন সঠিক থাকে তাহলে তো একটা বিষয়, কিন্তু সেই প্রশ্নের কোনো রকম কোনো ভিত্তি ছিল না এমনটা বিশ্বস্ত সূত্র মারফত খবর রয়েছে, এবং সেই কারণেই গর্গ চট্টোপাধ্যায়কে কিন্তু এবারে অ্যারেস্ট করা হয়েছে। এবারে যদি আসি সুজিত বসুর বিষয়ে, তাহলে কিন্তু ঘটনাটা সম্পূর্ণ অন্য। সুজিত বসু পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে একদম ইডি স্ক্যানারে রাখা হয়েছিল। গত 1 বছর ধরে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলা চলছিল, এবং তার মধ্যে থেকেই তাকে বারবার তলব করা হয়েছিল, কিন্তু তিনি ভোটের অজুহাত দেখিয়ে নির্বাচনের প্রচারের কাজ, নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেই কথা দেখিয়ে কিন্তু তিনি আদালতের আর্জি জানান, এবং আদালত সেক্ষেত্রে দাঁড়িয়ে তার এই আর্জি মেনে নেয় এবং ইডিকে জানায় যে 29 তারিখের পর আবারও এই ঘটনার রিওপেন করতে, এবং সেই অনুযায়ী কিন্তু 29 তারিখের পর তারপর থেকে তাকে দুবার, 1 তারিখে তাকে প্রথম দিন সমন পাঠানো হয়, তিনি ইডির দপ্তরে হাজিরা দেন, এবং পরবর্তীতে গতকাল তিনি সকালবেলা ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন এবং সেখানেই তাকে অ্যারেস্ট করা হয়। এবারে ইডি এই গোটা ঘটনায় কিন্তু বেশ কিছু সওয়াল জবাব যেটা হয়েছে ইতিমধ্যেই উঠে আসছে। রাহি, তুমি এবং যে সওয়াল জবাবটা হয়, হ্যাঁ রাহি তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক অভিযোগ রয়েছে, কার্তযোদ্ধা রয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে তার বাড়ি যখন রেড করতে যান পুলিশের আধিকারিকরা, তখন কিন্তু আমরা দেখি যে তার বাড়ি থেকে প্রচুর কার্তযোদ্ধা রয়েছে। আমরা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হবে খানিকক্ষণের মধ্যেই, এবং ইতিমধ্যেই কিন্তু তৈরি রয়েছেন সাংবাদিকরা যে কোনো মুহূর্তে একটা সাংবাদিক বৈঠক শুরু হবে, যে কোনো সময় এই সাংবাদিক বৈঠকটা শুরু হবে, এবং পুলিশের তরফ থেকে কি বলা হয় সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে গতকাল রাতে সুজিত বসুকে গ্রেফতার করা এবং আজকে সকালে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা, এই দুটোর মধ্যে সত্যিই কি কোনো টার্গেট রয়েছে কিনা, টার্গেটেড কিনা, নাকি নেহাতি কাকতালীয়, সেটা হয়তো পরিষ্কার হবে। তবে গর্গ চট্টোপাধ্যায় যে অভিযোগটা করলেন আপনাদেরকে দেখাই, যে ক্যানিংয়ে গত পরশুদিনই এইরকম একটা ঘটনা ঘটেছে, যেখানে এক দোকানে গিয়ে বিজেপির একজন নেতা, এক কসাই, মুসলিম কসাইয়ের দোকানে গিয়ে তিনি বলেছেন যে নির্ভয়ে বিক্রি করুন, নির্ভয়ে বিফ বিক্রি করুন। এই কথা কিন্তু বলতে শোনা গেছে এক বিজেপি নেতাকে, এবং তিনি অভয় দিয়েছেন যে কেউ আপনাকে আটকাবে না। তার মানে কি এগুলো উস্কানি দেওয়া? কারণ গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক উস্কানির অভিযোগ ইতিমধ্যেই কিন্তু আগে থেকে উঠেছে। এমনকি আমরা দেখেছিলাম ভোটের আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। এই ধরনের বক্তব্য আমরা আগেও বলতে শুনেছি, কিন্তু গত পরশুদিন ক্যানিংয়ে এক কসাইয়ের দোকানে গিয়ে, এক মুসলিম কসাইয়ের দোকানে গিয়ে যখন একজন বিজেপি নেতা বলছেন যে আপনি নির্ভয়ে বিফ বিক্রি করুন, কেউ আটকাবে না, একেবারেই বন্ধ হবে না, আপনি নির্ভয়ে বিক্রি করুন, কি বলেছেন তিনি আসুন আগে আপনাদেরকে শোনাই।
এসে মাংসের দোকান বন্ধ করতে এসছে, বিজেপি এসে কি মাংসের দোকান বন্ধ করতে এসছে? তাহলে এই বার্তাটা রাখবার জন্য আমি অনুগ্রহ করবো আপনাদের কাছে। এবার আমাদের দোকান পিছনে ওখানে হবে, এবার আমাদের এখন তো কাঁচের লাগানোর মধ্যে। আচ্ছা, যখন এখানে যে অস্থায়ী আছেন, আপনাদের স্থায়ী যখন হবে সেই জায়গাটাতে একটু বিষয়টা দেখে নেওয়ার জন্য তখন আমাদের কমিটি আছে, প্রত্যেকের সঙ্গে বলবেন এই বিশেষ বার্তাটা দেবেন, তাতে করে যাতে ওরা ওখানে যে স্থায়ী যে দোকান হবে সেই জায়গাটাতে তারা সঠিক মূল্যায়নের মাধ্যম দিয়ে চলাফেরা করতে পারে। যেহেতু আমরা জীবনতলাটা কেন পূর্ব এবং ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট সবাই একত্রে গোলা মিলিয়ে আমরা এখানে বসবাস করি, সেই জায়গাটা আমাদের দ্বারা কারুর অসুবিধা যাতে না হয় সেই দিক আমরা এই রুটি রুজির সঙ্গে, যা রুটি রুজিতে সব ব্যক্তিগত বিষয়ের উপরে আছে, আর সবাই ইসলাম ধর্মে গ্রহণ করেছে তারা সবাই গোমাংস খাবে সেটাও তো নয়। একটু পর্দার আড়াল করলে এই যে ধুলোবালি, এই যে জীবাণুগুলো ওর ভেতরে ঢুকছে সেটাই আমরা খাচ্ছি, এটা তো আমাদের শরীরে ইনফেকশন হতে পারে। তারপরে এই যে মাংসটা কখন কাটা হচ্ছে আর কতটা সময় ধরে ঝুলিয়ে রেখে এইভাবে খাওয়া হচ্ছে সেটাও একটা ডাক্তারি ফর্মুলাতে, এটা যদি ফ্রিজ বা ভেতরে যদি থাকে তাতে করে কীটনাশক এর মধ্যে প্রবেশ করতে পারে না, জীবাণু প্রবেশ করতে পারে না। এই বিষয়টা পর্দার আড়ালে এবং যাতে করে এটা ফ্রিজের মধ্যে যদি থাকে ওই যে তাপটা নেয় তাতে করে জীবাণু প্রবেশ করতে পারে না। আমরা ইতিমধ্যে জানি যে ফ্রিজে যদি রাখি সেটা কিছুদিন খাওয়া যায়, কিছুদিন রাখাও যায়। আমরা এই রুটি রুজির সঙ্গে, যা রুটি রুজিতে সব ব্যক্তিগত বিষয়ের উপরে আছে, আর সবাই ইসলাম ধর্মে গ্রহণ করেছে তারা সবাই গোমাংস খাবে সেটাও তো নয়। একটু পর্দার আড়াল করলে এই যে ধুলোবালি, এই যে জীবাণুগুলো ওর ভেতরে ঢুকছে সেটাই আমরা খাচ্ছি, এটা তো আমাদের শরীরে ইনফেকশন। দেখুন কি বলছেন এই বিজেপি নেতা, তিনি বলছেন যে একটা পর্দা দিয়ে পেছনে এই জিনিসপত্রগুলো রাখতে এবং তিনি বলছেন হাইজিনটা মেনটেন করতে। আপনারা নির্ভয়ে বিফ বিক্রি করুন সেই কথাই কিন্তু এই বিজেপি নেতা বলছেন এবং কোনোভাবেই সেটা ব্যান হবে না, কসাইরা তারা নিশ্চিন্তে বিক্রি করতে পারেন সে কথাটাও কিন্তু তিনি বলছেন। তার মানে এই যে বক্তব্য, এই যে গর্গ চট্টোপাধ্যায় যে কথাগুলো বলছিলেন তার মানে কি সেগুলো উস্কানি ছিল? এবং আপনাদেরকে আমরা একটা ফেসবুক পেজ দেখানোর চেষ্টা করি যে বাংলা পক্ষের ফেসবুক পেজ কি তাহলে ডিলিট করে দেওয়া হয়েছে? কারণ কোথাও বাংলা পক্ষের এই পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন আমরা যখন এটা খোলার চেষ্টা করছি তখন সেটাকে লক দেখাচ্ছে এবং কন্টেন্ট isn't available at the moment, মানে এটা এই মুহূর্তে উপলব্ধ নয়। তাহলে কি বাংলা পক্ষের পেজটাকে ডিলিট করে দেওয়া হয়েছে? কারণ আমরা যখন খোলার চেষ্টা করছি বাংলা পক্ষের যে সোশ্যাল মিডিয়া পেজ সেটা কিন্তু ইতিমধ্যেই আর দেখা যাচ্ছে না। তাহলে কি এটা বন্ধ করে দেওয়া হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে? এইরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।